হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরেকটি আইটেম নিয়ে। আজকে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারস উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, সেই গ্রামারটি নিয়ে আজকে আমরা হাজির হলাম। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে, তাহলে যাবতীয় যত সমস্যা আছে এই গ্রামারের টপিক্সের উপর আশা করি সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো চলো দেরি না করে মূল আলোচনায় চলে যাই। উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ করতে প্রথমে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্ব এর উপর। ইংরেজিতে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এর মধ্যে 4টি বেস বা রুট ওয়ার্ড বা মূল শব্দ এবং অপর 4টি সাবসিডিয়ারি ওয়ার্ড, সাহায্যদায়ক শব্দ। বেস বা রুট ওয়ার্ডগুলো হলো নাউন, অ্যাডভার্ব, ভার্ব ও অ্যাডজেক্টিভ। আর সাবসিডিয়ারি ওয়ার্ডগুলো হলো প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন ও ইন্টারজেকশন। সাবসিডিয়ারি ওয়ার্ডের কোনো পরিবর্তন করা হয় না, কিন্তু বেস বা রুট ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে এক পদ থেকে অন্য পদে রূপান্তর করা যায়। মূল শব্দ বেস বা রুট ওয়ার্ড এর শুরুতে ও শেষে বর্ণ সমষ্টি যোগ করে যে পরিবর্তন করে যে সমস্ত নতুন শব্দ গঠন করা হয় তাকে ডেরিভেটিভস বলে, যার বাংলা শব্দ হচ্ছে সাধিত পদ। এই উইথ ক্লো এবং উইদাউট ক্লোর ধারাবাহিক এখন প্রত্যেকটি সিরিজ আকারে প্রত্যেকটি পার্ট 1 বাই 1 আপলোড করা হবে। তো আশা করি প্রত্যেকটি ভিডিওতে সবাই সঙ্গেই থাকবে এবং এর যাবতীয় যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন নিয়েই আলোচনা করা হবে। আশা করি এই আলোচনা থেকে যাবতীয় সকল সমস্যা দূর হয়ে যাবে এই উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজের মধ্যে। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। সেন্টেন্সের যে সব জায়গায় নাউন বসে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচের মধ্যে হচ্ছে নাউন, এবং এটা আমাদের সবচেয়ে ভালো করে জানতে হবে নাউন একটা সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে। সো আমরা এখন এই আলোচনার মাধ্যমে জানতে পারবো একটা সেন্টেন্সে সর্বোচ্চ কোন কোন জায়গায় একটি নাউন বসতে পারে। নাম্বার 1-এ বলা আছে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে। এখানে একটা ভিজ মানে উদাহরণ দেওয়া আছে, রনি ইজ এ গুড স্টুডেন্ট। নাম্বার 2, নাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসে। এরপরে বলা আছে উই অ্যাচিভ এজুকেশন। এখানে অ্যাচিভ হচ্ছে একটি ভার্ব, অর্জন করা, এবং সেই ভার্বের অবজেক্ট আকারে এজুকেশন শব্দটি রয়েছে, যা একটি নাউন, কেননা এর শব্দটির শেষে TION শন এই জাতীয় শব্দগুলো সাফিক্স যদি থাকে, যেটা আমরা নেক্সটে দেখব, এগুলো থাকলে এই জাতীয় শব্দগুলো সাধারণত নাউন হিসেবে গণ্য করা হয়। নাম্বার 3-তে বলা আছে আর্টিকেল, যেমন এ, অ্যান, দি অর দা। এরপর একটি শব্দ থাকলে তার নাউন হবে, যেমন এ, অ্যান, দি অথবা দা এরপর যদি একটি শব্দ থাকে তাহলে অবশ্যই তা নাউন হবে। যেমন হি ইজ আ টিচার, যেমন আর্টিকেলের পরে শুধু একটা শব্দ দেওয়া আছে, সো টিচার শব্দটি হচ্ছে একটি নাউন। নাম্বার 4-এ বলা আছে আর্টিকেল প্লাস নাউন ওয়ান ওয়ার্ড। একটু আগে আমরা যে উদাহরণগুলো দেখতে পেলাম, যদি আর্টিকেলের পরে একটি শব্দ, ওয়ান ওয়ার্ড দ্বারা আমি একটি শব্দকে বুঝিয়েছি, একটি শব্দ থাকলে ওই শব্দটা 100% একটা নাউন হবে। এবং যদি আর্টিকেলের পরে 2 ওয়ার্ডস, দুটি শব্দ থাকে, তাহলে সেই আর্টিকেলের পরের শব্দটি হবে অ্যাডজেক্টিভ আর সর্বশেষ শব্দটি হবে নাউন। নাম্বার 6-এ বলা রয়েছে যদি এই আর্টিকেলের পর 3টি শব্দ থাকে, মানে 3 ওয়ার্ডস থাকে, তাহলে আর্টিকেল এর পরের শব্দটি হবে অ্যাডভার্ব এবং তার পরের শব্দটি হবে অ্যাডজেক্টিভ এবং তার পরের শব্দটি হবে নাউন। তো উল্টো দিক থেকে আমরা বলতে গেলে বলতে পারি নাউনের পূর্বে থাকবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে থাকবে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের পূর্বে থাকবে আর্টিকেল। দ্যাট মিনস আর্টিকেলের আরেকটা নাম হচ্ছে ডিটারমিনার, যাকে ডিটারমিনার হিসেবেও গণ্য করা যেতে পারে। নাম্বার 7-এ বলা আছে প্রিপোজিশন, এরপর নাউন বসে। প্রিপোজিশন মূলত বসে নাউন অথবা প্রোনাউনের জন্যই। যদি অন্য কোনো পার্টস অফ স্পিচের জন্য প্রিপোজিশন ইউজ করা হয় তখন তা আর প্রিপোজিশন থাকে না, তখন বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে চেঞ্জ হয়ে যায়। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। এখন এর উদাহরণটি দেওয়া রয়েছে হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, যেমন টু শব্দটি হচ্ছে একটি প্রিপোজিশন, এরপরে স্কুল শব্দটা ব্যবহার করা হয়েছে যা একটি নাউন। আমরা এরপর নাম্বার 8-এ দেখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দিজ, দ্যাট, দোজ। এই 4টি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এছাড়াও আরেকটিকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে গণ্য করা হয়ে থাকে, তা হচ্ছে দাস, THUS। এরপর নাউন হবে।
এই 4টি শব্দ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে যদি কোনো শব্দ আসে তাহলে ওই শব্দটা নাউন হবে। যে একটু আগে পূর্বের রোজগুলো আমরা পড়ে আসলাম, তো এই ডিটারমিনারের যে শব্দগুলো আছে এরপরও যদি একটি শব্দ থাকে তাহলে নাউন, আর যদি 2টি শব্দ থাকে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর যদি 3টি শব্দ থাকে তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। সেম রোজটা ব্যবহৃত হবে যেটা প্রিভিয়াসে আমরা রোজটি পড়ে আসছি। সো আমরা এর উদাহরণটা দেখে নিই। আই লাইক, আমি পছন্দ করি, দিস বুক, আমি বইটি পছন্দ করি। দিস হচ্ছে একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরই বুক শব্দটি হচ্ছে একটি নাউন। নাম্বার 9-এ বলা আছে নিউমেরালস। নিউমেরালস মানে হচ্ছে 1, 2, 3 এটসেট্রা। নিউমেরালস আবার 3 প্রকার। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা এই নিউমেরাল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এই নিউমেরালের পর যে শব্দটি থাকবে তা নাউন হবে। এইটাও প্রিভিয়াস রোজটি ফলো করবে। যদি এই নিউমেরালের পর একটি শব্দ দেওয়া থাকে তবে সেই শব্দটি হবে নাউন। যদি 2টি শব্দ দেওয়া থাকে তাহলে আগেরটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। যদি 3টি শব্দ দেওয়া থাকে তাহলে আগেরটি হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটি হবে নাউন। যেমন একটি উদাহরণ দেওয়া আছে এখানে, হি বট। আমরা জানি বাইয়ের পাশে হচ্ছে বট, বাই মানে কেনা, আর বট মানে কিনেছিল। হি বট, সে কিনেছিল 2 বুকস, সে 2টি বই কিনেছিল। সো 2 শব্দটা হচ্ছে নিউমেরালস, এর পরের শব্দটি বুক শব্দটি হচ্ছে নাউন। নাম্বার 10-এ বলা আছে কোয়ান্টিফায়ার্স, যেমন ম্যানি, মাচ, সাম, অ্যানি, অল, ফিউ এটসেট্রা। এই জাতীয় শব্দগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, এবং এই কোয়ান্টিফায়ারের পরেও যদি আমরা একটি শব্দ দেখতে পাই তাহলে সেই শব্দটি হবে নাউন। যদি 2টি শব্দ থাকে তাহলে আগেরটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন, এবং এরপরেও যদি 3টি শব্দ থাকে তাহলে পূর্বেরটি হবে অ্যাডভার্ব, তারপরেরটি হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটি হবে নাউন। এর উদাহরণটি হচ্ছে আই হ্যাভ ফিউ বুকস, আমার কিছু বই আছে। যেমন ফিউ শব্দটি হচ্ছে একটি কোয়ান্টিফায়ার্স এবং এরপরে ব্যবহৃত শব্দটি একটি নাউন। নাম্বার 11-এ বলা আছে পজিটিভ কেস। পজিটিভ কেস হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যেগুলো দ্বারা যে কোনো জিনিস নিজের অধীনে বা নিজস্ব ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা যেতে পারে বা বলা যেতে পারে। যেমন এটা আমার কলম, এটা আমার জিনিস, ওইটা আমার জিনিস, এটা আমাদের জিনিস, এটা তাদের জিনিস, নিজস্ব এরকম কিছু বোঝানোর জন্য পজিটিভ কেসগুলো ইউজ করা হয় বা পজিটিভ অ্যাডজেক্টিভগুলো ইউজ করা হয়। সো এগুলো প্রত্যেকটা এক একটা অ্যাডজেক্টিভ, কেননা আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে ব্যবহৃত হয়। সো পজিটিভ কেস এখানে সর্বোচ্চ 10টা, যা 10টা সর্বোচ্চ 10টি যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের আর শিখতে হবে না। যেমন মাই, হিস, আইয়ের 3 নম্বর ফর্ম হচ্ছে আই, মি, মাই, হিস, হি, হিম, হিস, হার, শি, হার, হার, আওয়ার, উই, আস, আওয়ার, ইয়োর, ইউ, ইউ, ইয়োর, দেয়ার, দে, দেম, দেয়ার, ইটস, ইট, ইট, ইটস। নাউন্স, যেমন সিঙ্গুলার নাউনের পর যদি আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে একটা এস দিয়ে দিই তাহলে এটা সিঙ্গুলার নাউনের পজিটিভ কেস হলো। আর এরপরে যদি আমরা প্লুরাল নাউনের পর যদি একটা অ্যাপোস্ট্রফি কমা শুধু দিয়ে রাখি তাহলে এটা প্লুরাল পজিটিভ কেস হবে। এরপরে ওন, এই টোটাল 10টি হচ্ছে পজিটিভ কেস। এরপরে নাউন বসে। তো এর আলোকে আমরা একটি উদাহরণ দেখে নিই। দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। মাই শব্দটি হচ্ছে একটি পজিটিভ। সো পজিটিভ কেসের পরে যদি কখনো গ্যাপ দেওয়া থাকে সেই শব্দটা আমরা অবশ্যই গ্যাপে কি বসাবো, নাউন শব্দটি বসাবো। তো এই পজিটিভ কেসগুলো ঠিক একই ধারায় বজায় রাখে। যেমন এই পজিটিভ কেসের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেই শব্দটি অবশ্যই একটি নাউন হবে, এবং যদি 2টি শব্দ থাকে তাহলে পূর্বেরটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। যদি 3টি শব্দ থাকে তাহলে পূর্বেরটি হবে হচ্ছে অ্যাডভার্ব, তারপরটি অ্যাডজেক্টিভ, তারপরটি হচ্ছে নাউন। নাম্বার 12-এ বলা আছে ভার্ব এর অবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। প্রথমে আমাদের জানতে হবে কমপ্লিমেন্ট বিষয়টি কি। কমপ্লিমেন্টের বাংলা শব্দ হচ্ছে পরিপূরক। যেমন সাবজেক্ট আর অবজেক্টের সাথে যদি মিলে যায় তখন তা অবজেক্ট না হয়ে কমপ্লিমেন্ট হিসেবে গণ্য করা হয়ে থাকে। কমপ্লিমেন্ট নিয়েও পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এর একটি উদাহরণ দেখতে পাই আমরা, উই মেড, আমরা বানিয়েছি হিম, তাকে ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। মেকের পাস্ট ফর্ম আমরা জানি মেড, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। এখন আমাদের দেখতে হবে উই মানে কি ক্যাপ্টেন? নো। হিম মানেই ক্যাপ্টেন, তার মানে অবজেক্টের সাথে মিলে গেছে, এর নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এই ক্যাপ্টেন শব্দটি হচ্ছে একটি নাউন। বলা আছে ইনফিনিটিভ বাক্যে নাউন হিসেবে বসে। ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এই ইনফিনিটিভ নিয়েও বিস্তারিত আলোচনা পরবর্তী কোনো একটি ভিডিওতে করব। ইনফিনিটিভ প্রকারভেদ এবং প্রত্যেকটি প্রকার কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যেতে পারে। এর একটি উদাহরণ আমরা দেখে নিই। টু ওয়াক,
তো ভার্বের বেস ফর্ম হচ্ছে ওয়াক, তার পূর্বে আমরা টু বসিয়েছি। টু ওয়াক মানে হাঁটাহাঁটি করা, ইজ আ গুড এক্সারসাইজ, একটি ভালো ব্যায়াম। সো ভার্বের পূর্বে বসার কারণে এই শব্দটি এবং ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসার কারণে যৌথভাবে এটি হয়ে গেছে একটি নাউন অর নাউন ফ্রেজ। নাম্বার 14-এ বলা রয়েছে জেরান্ট, যার বাংলা শব্দ হচ্ছে ক্রিয়া বিশেষ, যা বাক্যের নাউন হিসেবে কাজ করে। আর এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। এই পর্যায়ে আমরা এর একটি উদাহরণ দেখে নেই। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটাহাঁটি একটি ভালো ব্যায়াম। ওয়াকিং শব্দটি হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং এর সাথে আইএনজি যুক্ত করে এটাকে জেরান্ট করা হয়েছে। ভার্বের আইনযুক্ত ফর্মটি যখন নাউনের কাজ করে তখন তা জেরান্ট হয়, আর ভার্বের আইনযুক্ত ফর্মটি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তা পার্টিসিপল হয়। আবার এটি আরেকভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, ভার্বের আইনযুক্ত ফর্মটি যখন স্থির থাকে তখন তা একটি জেরান্ট, আর ভার্বের আইনযুক্ত ফর্মটি যদি চলমান বোঝায় তখন তা পার্টিসিপল হয়। যেমন এখানে ওয়াকিং শব্দটাকে স্থির অবস্থায় বোঝানো হয়েছে, সো এটা একটি জেরান্ট, আর জেরান্ট হচ্ছে নাউন। নাম্বার 15-এ বলা আছে ফ্রেজ, যার বাংলা শব্দ হচ্ছে শব্দগুচ্ছ, যা বাক্যের নাউন হিসেবে কাজ করে। এর উদাহরণটি হচ্ছে লাইফ ইজ নট আ বেড অফ রোসেস, জীবন একটি পুষ্পসজ্জা নয়। নাম্বার 16-এ বলা আছে ক্লজ, যার বাংলা শব্দ হচ্ছে বাক্যাংশ, যা বাক্যের নাউন হিসেবে ব্যবহৃত হয়। এর ভিসটি হচ্ছে আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে আমি জানি। ক্লজ মানে হচ্ছে যেখানে কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, তাই হচ্ছে একটি ক্লজ। নাম্বার 17-এ বলা আছে অ্যাডজেক্টিভ, এরপর নাউন বসে। হি ইজ আ গুড বয়, সে হয় একজন ভালো বালক। গুড শব্দটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা এগুলোই হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সো আমরা সাধারণত নাউনকে কেমন দ্বারা প্রশ্নের উত্তরে যে উত্তরটি পাবো তাই হবে একটি অ্যাডজেক্টিভ। যেমন বালক, কেমন বালক? গুড বয়, ভালো বালক। সো এখানে বয় শব্দটি হচ্ছে নাউন এবং গুড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন বসে। নাম্বার 18-এ বলা আছে অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন ফ্রেজ। দ্য ম্যান, একটা কমা দেওয়া থাকবে, আ গুড পারসন, একজন ভালো ব্যক্তি, আবার কমা দেওয়া থাকবে ভার্বের আগে, ইজ মাই ব্রাদার। লোকটি একজন ভালো ব্যক্তি যিনি আমার ভাই। অ্যাপোজিটিভ হচ্ছে একটি নাউন ফ্রেজ যা পূর্বের নাউনটির সম্পর্কে এক্সট্রা তথ্য বহন করবে, সো এটি একটি নাউন। 19-এ বলা রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়ে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তবে এদের পর শূন্যস্থানে নাউন বসতে পারে। এর উদাহরণে বলা আছে উই মাস্ট, আমরা অবশ্যই, হ্যাভ, বিলিভ ইন গড, আমরা অবশ্যই আমাদের প্রভু বা আল্লাহকে বিশ্বাস করব, বা প্রভু বা আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। সো এখানে হ্যাভের পরে ব্যবহৃত বিলিভ শব্দটি একটি নাউন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যা বুঝতে পারলাম যে আমাদের টোটাল নাউন, এখানে আমি 19 জায়গায় নাউন বসতে পারে এমন একটি চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। তো আশা করি এই 19টি জায়গা নাউন বসার পদ্ধতিগুলো যদি তোমরা একটু আয়ত্ত করে নিতে পারো তাহলে নাউন সংক্রান্ত যাবতীয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আমরা হচ্ছে নেক্সট পার্টে পরবর্তী সেন্টেন্স এর যে সব জায়গায় অ্যাডজেক্টিভ বসতে পারে এইটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।